নমস্কার, কেমন আছেন সবাই? দ্য প্রেত স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দ্য প্রেত স্টোরি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কারোর জীবনে ঘটে যাওয়া বা কোনো পরিজনের কাছ থেকে শোনা কোনো ভৌতিক ঘটনা বা গল্পকে বাস্তবে সবার সামনে তুলে ধরা হয়। গল্পগুলি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না তা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দ্য প্রেত স্টোরি কখনো কাউকে বিশ্বাস করার জন্য জোর করে না। হ্যাঁ, তবে গল্পগুলি মনোরঞ্জনের ছিল শ্রবণ করাই হবে বুদ্ধিমানের কাজ। নমস্কার, আমি দীপু, আর আপনারা শুনছেন দ্য প্রেত স্টোরির সম্পূর্ণ নতুন এবং 5 নম্বর এপিসোড। আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতায় হওয়া ঘটনা বা আপনাদের নিজের চোখে দেখা কোনো ঘটনা বা পরিজনের কাছ থেকে শোনা কোনো ঘটনা আমাকে শেয়ার করতেই পারেন। আপনাদের ঘটনা ঠিক সময়ে আমি সবার সামনে গল্প আকারে সাজিয়ে ধরব। আপনাদের শ্রোতাদের কাছে একটি বিশেষ আবেদন রইল, আপনারা যে ঘটনাটি পাঠাবেন প্লিজ তার যেন আগে অন্য কোনো প্ল্যাটফর্মে শোনানো না হয়। ঘটনা পাঠাতে মেল করুন দ্য প্রেত স্টোরি 231@gmail.com ও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দ্য প্রেত স্টোরি এর ইনবক্সে পাঠিয়ে দিন। ডেসক্রিপশানে এই দুটি লিঙ্ক দেওয়া থাকবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের 5 নম্বর এপিসোড, এবং আজকের এপিসোডটি হতে চলেছে খুব ভয়ের। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক বন্ধু সৌরদীপের কাছে থেকে। ঘটনাটি সৌরদীপের নয়, সৌরদীপের কাকার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আবার আপনারা এটাও বলতে পারেন যে সৌরদীপের কাকার সাথেও না, সৌরদীপের কাকার বন্ধুর সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। সৌরদীপের কাকা তার প্রত্যক্ষদর্শী আর কি। সৌরদীপ তার কাকার কাছ থেকে যেরকম গল্পটা শুনেছিল ঠিক তেমনভাবেই আমাকে গল্পটা লিখে পাঠিয়েছে আর কি। আমি রিকোয়েস্ট করতে লিখে পাঠিয়েছে। আর এর আগের এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা গল্প আপনাদের সবার জন্য রেডি করে রেখেছি, যেটা আমি 5 নম্বর এপিসোডে আপনাদের কাছে পেশ করবো আর কি। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, গল্পটা একটা কারণে আমাকে ক্যান্সেল করতে হয়েছে আর কি। গল্পটা ঠিক প্রপারলি ভয়েরও নয়, আবার কোনো রহস্যজনক কিছু নয়, তাই গল্পটাকে আমাকে ক্যান্সেল করতে হয়েছে। আর একটু দেরি হয়ে গেল, কারণ গল্পটা ক্যান্সেল করার পরে আবার নতুন একটা গল্প আমাকে খুঁজে বের করতে হলো। গল্প বলতে ঘটনা আমাকে খুঁজে বের করতে হলো। এই আমার বন্ধুর কাছ থেকে যেমন এই ঘটনাটা কালেক্ট করলাম, করে আজকে আপনাদের কাছে মানে গল্প আকারে সাজিয়ে ধরছি, রেকর্ডিং করতে বসেছি। গলার অবস্থাটাও খুব একটা ভালো না, কারণ এখন চারিদিকে যেরকম ভাইরাস ছড়াছড়ি, সেই ভাইরাসে আক্রান্ত আমিও। গলার অবস্থা খুবই খারাপ, কাশি হচ্ছে, কখনো গলায় কফ বসে আছে এরকম মনে হচ্ছে। তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদি মানে রেকর্ডিংয়ে বা ভয়েসে কোনো প্রবলেম হয়, ক্ষমা করে দেবেন। আর যদি স্পেলিং কোনো মিস্টেক হয় তার জন্য সরি চেয়ে নিচ্ছি আর কি। নিশ্চয়ই চেষ্টা করবো পরের এপিসোডে আরও প্রপারলি ভালোভাবে সম্পাদনা করার। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এপিসোডটি শুরু করি। আজকের এপিসোডটি মোটামুটি ভয়ের, আমার শুনেও বেশ ভালো লেগেছে, তাই আপনাদের কাছে আমি গল্প আকারে সাজিয়ে ধরছি আর কি। আপনারা শুনুন, শুনুন, আর তারপর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না কিন্তু। চলুন শুরু করি। নমস্কার, আমার নাম সৌরদীপ, বাড়ি বীরভূম জেলায়। ঘটনাটি আমার কাকু যেভাবে আমাকে বলেছিলেন আমি ঠিক তেমনভাবেই আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম। ঘটনাটি ঘটে আমার এক বন্ধুর সাথে। কিছু আপত্তিকর কারণে আমি আমার গ্রামের নাম ও আমার বন্ধুর গ্রামের নাম প্রকাশ করলাম না। আমার বন্ধুর নাম অতনু। ক্লাস 5 থেকেই আমাদের বন্ধুত্ব। বছর 2 হলো ওর বাবা গত হয়েছে। বাড়ির বড় ছেলে হওয়ার সুবাদে স্বভাবতই ওর কাঁধেই সংসারের ভারটা নেমে এসেছিল। মা, 2 বোন এবং 1 ভাইয়ের সংসার। বাবা মারা যাওয়ার পর ওদের সংসারে নেমে এসেছিল নিদারুণ দুঃখ কষ্ট, যা নাকি ওকে বাধ্য করেছিল পড়ালেখা ছেড়ে দিয়ে চাকুরিতে লাগতে। ও ম্যাট্রিক পাস করে পাটকলে সুপারভাইজার হিসাবে ঢুকেছিল। সেই কবে ঢুকেছিল, আজও ওই একই চাকরিতেই লেগে আছে। না কোনো উন্নতি আছে, না কোনো অবনতি আছে। বোন দুটির বিয়ে দিয়েছে অনেক আগেই, কিন্তু
কপাল দোষে দুজনেই ওর কাঁধের বোঝা হয়ে ফিরে এসেছে, যে যার সন্তানসহ। আমি বরাবরই অলৌকিকতায় বিশ্বাস করি না। অতনু তখনও বিয়ে করেনি। এক শুক্রবার আমার বাসায় এসে ও আমাকে বলল, ভাই একটু বিপদে পড়েছি। আমি বললাম, ওকে, তুই আমাকে নির্দ্বিধায় বল, আমার পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব আমি করব। ঠিক তারপর ও আমাকে যা বলল তা শুনে আমার মনে হলো ও কিছুটা হয়তো মানসিকভাবে অসুস্থ। কারণ জিন বা ভূত এগুলোর কোনোটাই অস্তিত্ব আমি বিশ্বাস করি না। ওর বক্তব্য অনুযায়ী রাতে ঘুমাতে গেলেই কে বা কারা যেন ওদের টিনের দেওয়ালে কোনো কারণ ছাড়াই জোরে জোরে আঁচড় কাটতে থাকে, যার ফলে ঘুমানোটা অসম্ভব হয়ে পড়েছে ওদের পক্ষে। কোনো প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত 1 মাস ধরে রোজ রাতেই ঘটছে। এসব শুনে আমি ওকে বললাম, ঠিক আছে, আজ রাতে আমি তোদের সাথে তোদের বাড়ি গিয়ে থাকবো আর দেখবো ঘটনাটা কী। হ্যাঁ, সাথে একটা মোটা লাঠি ও টর্চ লাইটের ব্যবস্থা করে রাখিস। আমি সময় মতো পৌঁছে যাব। তখন ধরুন ঠিক রাত 10টা বাজে। আমি খাওয়া দাওয়া সেরে ওদের বাড়িতে পৌঁছালাম। ওদের বাড়ির একটু বিবরণ দিই। ওদের বাড়িটা শহরতলি থেকে প্রায় শেষ প্রান্তে অবস্থিত। রাস্তার ওপরে দোতলা বাড়ি, তার ঠিক পেছনে 15 থেকে 20 গজ দূরে ওদের সম্পূর্ণ টিনের ঘরটি হালকা গাছগাছালিতে ঢাকা। ওদের বাড়ির পেছনে আর কোনো বাড়ি নেই। গাছগাছালি বলতে বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল, বাড়িটা ঠিক মিডিল পোর্শনে ছিল। তো ওদের বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ আমরা গল্প করি। তারপর রাত 12টা নাগাদ আমরা 2 বন্ধু ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর অতনু আমাকে বলল, দেখ ভাই, লাইট নেভানোর পরে থেকেই শুরু হবে এই অত্যাচার। আমাকে ও আরও বলল, এমনিতে কোনো ভয় নেই, এ পর্যন্ত কোনো ক্ষতি করেনি, শুধু শব্দ করা ছাড়া। অবিশ্বাস্য ব্যাপার, লাইট নেভানোর সাথে সাথেই শুরু হয়ে গেল সেই ভুতুড়ে খেলা। আমি আর অতনু লাইট জ্বালিয়ে লাঠি ও টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির চারপাশটা ঘুরে দেখার জন্য। কিন্তু বাড়ির চারপাশ ঘুরে দেখার পর মনের মধ্যে যে সন্দেহটা বাসা বেঁধেছিল তাও আর রইল না। কারণ বাড়িটার 5 গজের মধ্যে কোনো গাছের ডাল পর্যন্ত নেই যে বাতাসে আর টিনের দেওয়ালে ঠক্কর খেয়ে এ জাতীয় শব্দ হবে। মনে মনে কিছুটা দমে গেলাম, কারণ এ কেমন খেলা। অতনুকে বললাম, তুই ঘরে ঢুকে লাইটটা নিভিয়ে দিয়ে বাইরে আয়। সত্যি ও ঘরে ঢুকে লাইটটা নিভিয়ে দিয়ে বাইরে আসতেই শুরু হলো সেই একই শব্দ। এবারে আমি আর অতনু সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আশেপাশে জনমানুষের কোনো উপস্থিতি নেই, তবুও শব্দটা আসছে কোথা থেকে। এমন ভয় জীবনে কখনো পেয়েছিলাম বলে আমার মনে পড়ে না। তাই তাড়াতাড়ি দুজনে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সকালে কাউকে কিচ্ছুটি না বলে আমি আমার বাড়িতে চলে এলাম, এবং তারপর থেকে অনবরত আমার মনে একটি প্রশ্ন উদয় হতে থাকলো, কারণ ছাড়া এমনটা কি করে ঘটতে পারে। আর যদি কোনো কারণেই ঘটে তাহলে কারণটা কী। এমন ঘটনা ঘটার কিছুদিন পর আমি আমাদের গ্রামের একজন খ্যাতনামা গুণিনকে নিয়ে ওদের বাড়ি যাই, এবং তিনি বাড়ির চারপাশে পর্যবেক্ষণ করেন ভালো করে, এবং সাথে সাথে অতনুকে আর আমাকে একান্তে ডেকে নিয়ে বলে, শোন, এই আওয়াজের কারণ তোর বাড়ির আপন কেউ করছে, যে তোদের দায়িত্বহীনতায় তোদের ওপর খেপে গিয়ে এইসব করে তোদের ওপর কালা জাদু করে প্রতিশোধ নিচ্ছে। যদি আমার কথায় বিশ্বাস করিস তো তোর 2 বোনকে যেভাবেই হোক তাদের সংসারে ফিরে যাওয়ার জন্য বাধ্য কর, তাহলেই আমার বিশ্বাস এই ঘটনা বন্ধ হবে, নয়তো নয়। এরপর অতনু মাসখানেক পর ওর বোনেদের স্বামীদের সাথে কিছু পরামর্শ করে বোনেদের তাদের স্বামীদের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকেই সেই ভূত আর ওদের জ্বালায়নি। এটা আংশিক ঘটনা নয়, পুরোটাই সত্য, এমনটাই সৌরদ্বীপের কাকা বলছেন, দাবি করছেন। তো সৌরদ্বীপের অনুরোধেই এই গল্পটা আপনাদের সবার কাছে উপস্থাপনা করলাম,
অনুরোধ বলতে অ্যাকচুয়ালি আমি ওকে অনুরোধ করেছিলাম গল্প পাঠাতে, এবং তারপরে ও আমাকে অনুরোধ করে যে যেন এই গল্পটা আমি ভালোভাবে মানে পড়ে সবার সামনে উপস্থাপনা করি। আমি জানি না আমি ঠিক কতটা ভালো উপস্থাপনা করলাম বা ঠিক কতটা ভালো বলতে পারলাম, কারণ অনেক জায়গায় আমি আটকে গিয়েছি, আমি নিজেই বুঝতে পারলাম, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি রেকর্ডিং করতে বসে তো আমি এখন বুঝতে পারছি যে আমার গলার অবস্থা মানে কতটা খারাপ। ঠিক সেই জন্যই আমি ভালোভাবে গল্পটা বলতে পারলাম না। আর এদিকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 4 নম্বর এপিসোড দেওয়ার পর 5 নম্বরটা দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তার জন্য আর বেশি ওয়েট করলাম না, এই খারাপ গলা নিয়েই একটা ঘটনা রেকর্ড করলাম আর আপনাদের সামনে উপস্থাপনা করলাম। শুনে বলবেন ঘটনাটি কেমন হয়েছে, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সত্যি ঘটনাটি ভালো লাগে অনেস্টলি একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন এপিসোডে। আর আপনাদের কথা দিচ্ছি আর একটা যে 6 নম্বর এপিসোড সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এটার মতো এত দেরি হবে না। আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।